আজ সেনগুপ্ত বাড়িতে রান্নার আয়োজন বেশ ভালোই হয়েছে। বিয়ে আসছে বলে কথা, সব মিলিয়ে ব্যস্ততার শেষ নেই। নিশির এত শরীর খারাপ শুনে নিশির বাবা সূর্যবাবু এবং প্রমীলা দেবী এসেছেন মেয়েকে দেখতে। মেয়ের এই অবস্থা শুনে কিছুতেই মনটা মানতে চায়নি বাড়িতে থাকতে, তাই ছুটে এসেছেন। যদিও বাড়িতে মণিমা রয়েছে, কেননা এই সময় রিম্পার পাশে কাউকে থাকা উচিত, তাই তারা দুজনই এসেছে। মেয়ের সাথে দেখা করেই বিকেল বেরিয়ে যাবে, সেই সূত্রেই বাড়িতে বেশ ভালোই আয়োজন হয়েছে রান্নাবান্নার, সাথে গল্প আড্ডারও আসর বসেছেন। যদিও এখনও নিশিরা হসপিটাল থেকে ফেরেনি, কিছুক্ষণ আগে ছুটি হয়েছে, হয়তো ফিরে আসবে তাড়াতাড়ি। এই কথা শুনে রুহিকে আর রাখেকে মেয়েটা একদিনে প্রায় পাগল প্রায় হয়ে গেছে মাম্মাকে ছাড়া। সেনগুপ্ত বাড়ির প্রতিটা মানুষ বলতে বাধ্য, নিশি ছাড়া রুহি অন্ধকার। আসলেই অন্ধকার সব। নিশি এতটা ভালোবাসে রুহিকে যে বুঝতে পারা যায় না যেটা আসল মা নাকি সৎ মা। আসলেই তো আমাদের সমাজে সৎ মায়ের বর্ণনাটা একটু অন্যরকম করেই হয়। অত্যাচারী, দরজাল, এমন ধরনের সৎ মায়ের নাম শোনা যায়। খুব কম মা আছে, খুব কম মেয়েই আছে যারা মায়ের পরে মেয়েকে আপন করে নিতে পারে। আসলেই তো তাই আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য নিশি আর রুহির সম্পর্ক। বলতে পারবে না দুজনের মধ্যে কোন রক্তের সম্পর্ক নেই। যখন থেকে নিশির শরীর খারাপ, নিশিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তখন থেকে রুহি কান্নায় ভেঙে পড়েছিল। মেয়েটার কান্নার ছোটে গত রাত থেকে জ্বর, কিন্তু যেই শুনেছে মাকে ছুটি করে নিয়ে আসছে, মেয়ে যেন এমনি সুস্থ। জ্বর হয়েছে, তবে অনেকটা কম আগের থেকে। অসুস্থ শরীর নিয়েও আনন্দে আত্মহারা। কি ব্যাপার, বাড়ি যাব বলে মাথা খারাপ করে দিয়েছিলে, এখন যখন ছুটি হয়ে গেছে মুখ গোমড়া করে বসে আছে কেন? মাকে আমি সত্যিই খুঁজে পাই না। আমার এই ছোট্ট মেয়েটাকে সামলাতেও যতটা না ধৈর্য ক্ষয় করতে হয়, তার থেকে বেশি তোমাকে সামলাতে আমার ধৈর্যের পরীক্ষা দিতে হয়। নিশি মন খারাপের রেশ ধরেই বলে, জানি না হঠাৎ মনটা প্রচণ্ড খারাপ। সব কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছি না। গত রাতে তো ওষুধের জন্য একটা শান্তির ঘুম দিয়েছে, কিন্তু আজ সকাল থেকে মনটা বিষণ্ণ। গাড়ি মাঝের রাস্তায় থামিয়ে ক্লান্ত চোখে নিজের অর্ধাঙ্গিনীর পানি ছেয়ে বলে, এ সময় বিষণ্ণতা মানায়? এত মন খারাপ কিসের? যা হয়ে গেছে সেগুলো ভেবে সময় নষ্ট করে, সে মানুষটার কথা ভেবে সময় নষ্ট করে আমার অমূল্য সময়টা নষ্ট করছো তুমি। রায়ানের এমন কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় নিশি। হা করে তাকিয়ে বলে, মানে আমি আপনার সময় নষ্ট করলাম কখন? এই যে এখন বিগত কতগুলো দিন আমাদের মধ্যে তিক্ততা ভর্তি হয়েছিল, তো আজ কিছুটা তিক্ততা সরেছে কি সরেনি? তুমি আবার তোমার অতীত নিয়ে কাটছো। এটা কিন্তু আমার মোটেও পছন্দ হচ্ছে না। আমি আমার একমাত্র অর্ধাঙ্গিনীর মনে শুধুমাত্র নিজের প্রতিচ্ছবি দেখতে চাই, অন্য কোনো পুরুষ মানুষের নয়। বলেছিলাম না যেদিন আমি তোমাকে নিজের করে পেয়েছিলাম, সেদিন তোমায় রাতে বলেছিলাম বোধ হয়, আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি পুরোটাই আমার। তোমার হৃদয় গহীনে শুধুমাত্র একটাই নাম থাকবে, ডক্টর রায়ান দাশগুপ্ত, অন্য কেউ নয়। সেখানে ওই রাস্কেলটার কথা ভেবে আমার অত সুন্দর থাকার জায়গাটাকে নষ্ট করছো। এটা কি ভালোভাবে নেব আমি? আমাকে এতটা ইজিলি নেওয়া উচিত নয়। নিশি পুরাই অবাক হয়। আজব কথা তো, কোথাকার কথা কোথায় নিয়ে চলে গেছে? এই কি পাগল দিন দিন পাগল হয়ে যাচ্ছে? নিশিকে বোকার মতন তাকিয়ে থাকতে দেখে বলে, সময় বদলেছে, তিনটে বছর কেটে গিয়েছে। 3টে বছর কম কিন্তু নয়। অনেকটা সময়, এই গোটা 3টে বছর আমি তোমাকে দিয়েছি শুধুমাত্র তোমাকে। আপনি থেকে তুমিতে এসেছি শুধুমাত্র ভালোবেসে। তোমার মধ্যে নিজের ব্যক্তিগত অবস্থান তৈরি করেছি শুধুমাত্র ভালোবেসে, কোনো পুরুষাঙ্গিক চাহিদার জন্য নয়। সেখানে অন্য কারো কথা ভেবে তুমি আমার এই 3টে বছরের সফলতাকে ধুলোয় মিশিয়ে দিতে পারো না। নিশে কিছুটা অবাক হয়, কিছুটা না, মাত্রাতিক অবাক হয়। আপনি হিংসুটে, আপনি হিংসা করছেন, রাইট? মানে আপনি জেলাস ফিল করছেন, এটাও সম্ভব? রায়ান গাড়ি স্টার্ট দিয়ে বাঁকা হেসে বলো, অনেক কিছুই সম্ভব, কিন্তু এখন সময় এবং সুযোগ দুটোই নেওয়া যাবে। মানে কি? থাক, মানেটা না বলি। দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ, আমার রুহি থেকেও ছোট, তাই না? তোমাকে বুঝিয়ে কাজ নেই। যে সময়টুকু তোমাকে বোঝাতে আমি তৎপর হব, সেই সময় আমি বাড়ি পৌঁছে যাব। গাড়িটা ঠিক করে চালালে। আর যাই হোক, পুরনো কাসুন্দি গেটের লাভ নেই, সবটা উপরওয়ালার উপর ছেড়ে দাও। ভগবান যেটা দেখেছেন
সব ঠিক হবে। একটা কথা মনে রেখো, এই জন্মের ফল এই জন্মেই পায় মানুষ। যে এত কিছু করেছে, যে তোমার এত বড় ক্ষতি করেছে চেয়েছিল, তারও হবে। কোনো না কোনো দিক দিয়ে সেও ঠকবে, সেও তার সাজা পাবে। আমাদের সেটা ভেবে লাভ নেই। বাড়ি পৌঁছাইতে প্রায় 30 মিনিট সময় লেগেছে। এই 30 মিনিটে 30 বার বকা খেয়েছে রায়ানের থেকে। নিশেই ভেবে পায় না মানুষটা হঠাৎ এত বেশি বেশি বকছে কেন। আগে তো এরকম ছিল না, শান্ত থাকতো, সব সময় ভালো ভালো কথা বলতো, হঠাৎ কি এমন হলো? কথায় কতক ধমক দিচ্ছে। নিশির ভাবনার মাঝে গাড়ি এসে থামে সিংগুপ্ত বাড়ির সামনে। গাড়ি এসে থামতে দরজা খুলে গাড়ি থেকে নামতে গেলে আবারও একটা ধমক খায়। বেশি ভাড়া বাড়িটা ভালো নয়, এ তো নাচানাচির কি আছে? আচ্ছা, মুশকিল পড়ে যাবে তো। দেখে নামো। থাক, নামতে হবে না, আমি নামিয়ে দিচ্ছি। নিশি মুখ বাঁকিয়ে যেই গাড়ি থেকে ধীরে সুস্থে নেমে যায়, 2 পা এগিয়ে আবার থেমে যায়। একটা কথা শুনে, এত ধৈর্যহারা হলে হয় না। মা হওয়ার জন্য নিজেকে অনেকটা ধৈর্যশীল করতে হয়। তুমি কি ধরে নিয়েছ? আমার একটা কথা শুনবে না? মানেটা কি বললাম না আমি? না, নামিয়ে দিচ্ছি। আসলে রায় নিজেও জানে না কেন এতটা সিরে বিরণী হচ্ছে। হয়তো ঠিক মতন ঘুম নেই, তারপরে নিশির এরকম শারীরিক কন্ডিশন, সব মিলিয়ে কাহিল অবস্থা, টেনশনে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তবুও রিলিক করার উপায় নেই। রায়ানের কথার মাঝে লীনা দেবী সহ বাড়ির সবাই বেরিয়ে আসে। নিশিকে ধরে কোনো রকমের লিভিং রুমে নিয়ে গিয়ে বসে। রুহি ছুটে এসে বসে নিশির কোলে। রায়ান সর্বশেষে ধীরে সুস্থে আসে ড্রয়িং রুম। দাঁড়াতে নজরে পড়ে রুহির ওভাবে ছুটে এসে লাফিয়ে নিশির কোলে ওঠা। মোটেও পছন্দ হয়নি। চিৎকার করে উঠে, রুহি, হচ্ছেটা কি? তুমি দিন দিন বাদর হয়ে যাচ্ছ। তোমার মায়ের শরীরটা ভালো নয়, সে খেয়াল তোমাকে রাখতে হবে না? রায়ান রুহির থেকে মুখ ফিরিয়ে নিশির দিকে তাকিয়ে এক প্রকার শাসিয়ে বলে যায়, এই মুহূর্তে ঘরে যাবে আর বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? কোলে নিচ্ছ কেন? কেন আবার একটা অঘটন ঘটুক, তারপরে সবাই মিলে ছোটাছুটি করি? আর কি, নিজেই যদি নিজের খেয়াল না রাখতে পারো তাহলে এসবের দরকার নেই। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষই অবাক হয়ে যায়। রায়ানের প্রথম সবার সামনে এভাবে মেয়েকে আর বউকে শাসালো। হ্যাঁ, এক প্রকার ঝাঁঝালো গলায় চিৎকার করে উপরে যেতে যেতে আদেশের বাণী করে গেল, এই মুহূর্তে আসবে ঘরে। কি মনে করে 2 পা সিঁড়িতে দিয়ে আবার নেমে এসে নিশির সামনে দাঁড়িয়ে বলে, তোমার হেঁটে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। রুহিত বাবার ধমকে নিশির কোল থেকে নেমে পাশে দাঁড়িয়ে থাকে। আর রায়ান নিশিকে ফাজা কুলো করে নিয়ে সোজা নিজেদের ঘরে। নিশি রায়ানের কানের কাছে গিয়ে কিছু বললেও কোনো কথাতেই কান দেয় না রায়ান। মুখে একটাই কথা, সিঁড়ি ভেঙে ওঠাটা ঠিক নয়। মা, খাবারটা উপরে দিয়ে চাও। পরিবেশ ঠান্ডা হতে লীনা দেবী, প্রমীলা দেবী এবং সূর্যবাবুর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই সূর্যবাবু বলে ওঠে, মেয়েটা আমার ভাগ্য করে এমন একটা বর পেয়েছে। মধুসূদন বাবুর দিকে তাকিয়ে বলে, মেসোমশাই, আমার আর কোনো আক্ষেপ রইল না। রায়ানকে এই প্রথম দেখলাম এত চিৎকার চেঁচামেচি করতে। আসলে বোঝাই যাচ্ছে ও খুব টেনশনে আছে। জানি না আমার মেয়েটার কপালে শেষ পর্যন্ত কি লেখা আছে, কিন্তু যাই হবে তাই যেন ভালো কিছু বয়ে আনে। কথাটা বলেই রুহিকে ডাকে নিজের কাছে। আসো দেখি দাদাই। এর কাছে রুহি মলিন মুখ করে এগিয়ে আসেন। সূর্যবাবী রুহিকে টেনে নিজের কোলে বসিয়ে বলে, বাবার কথায় রাগ করেছ? একদম রাগ করবে না, বাবাকে খুব করে বকে দেবো, কেমন? রুহি আর কিছু বলে না। উপরের ঘর থেকে আওয়াজ আসে, নিশি রুহিকে ডাকছে। রুহি দাদাইয়ের কোল থেকে এক লাফে মেরে ছোটে আদর খেতে। নিশিকে নিয়ে ওয়াশরুমে ঢোকে রায়ান। জামা কাপড় রেখে আসে। শাওয়ার অন করতেই নিশি ভেবে চেকে খায়। এ কি, আপনি আপনি বার হন। রায়ান বলে, কেন? কেন মানে? আমি কি আপনার সামনে স্নান করব? আশ্চর্য, তুমি একা পারবে না? যে মেয়ে ঠিক করে দাঁড়াতেই পারে না সে করবে একা স্নান? আমি কোনো রিস্ক নিতে চাই না। নিশে রাগে ফুঁসে উঠে, বের হবেন কি? রায়ানের সোজা উত্তর, কথা কম বলুন, বেশি সময় জলের নিচে দাঁড়ালে ঠান্ডা লেগে যাবে। রুহির পাপা, আমি কিন্তু রেগে যাচ্ছি। স্নান করে বের হয়ে যত খুশি রাগ করুন, সমস্যা নেই। নিচে পড়েছে এক ঝামেলায়। কি একটা কাণ্ড! এই হার্টের ডাক্তারের কি মাথাটা গেল নাকি? সে কি বোঝে না যে আমার লজ্জা করছে? নিশি বোঝে, আর কিছু বলে লাভ নেই। রায়ান নিশিকে ধীরে সুস্থে স্নান করিয়ে দিয়ে মাথায় টাওয়াল পেঁচিয়ে কোনো রকমই ঢিলে জামা পরিয়ে বার করে ওয়াশরুম থেকে। এর পুরো সময়টা নিশির চোখ ছিল বন্ধ, লজ্জায় মুখ রক্তিম আকার নিয়েছে। রায়ান নিশিকে বেডের
উপর বসিয়ে দিয়ে নিজে ওয়াশরুমে যেতে যেতে বলে, রুহির মাম্মা যে এত লাজুক সেটা তো আমাদের প্রথম ফুল ছাড়া শয্যায়ও টের পাইনি আমি। নিশি নিজের হাতের কাছে বালিশ ছুঁড়ে বলে, নির্লজ্জ ডাক্তার। ততক্ষণে রায়ান ওয়াশরুমের দরজা আটকে দিয়েছে। রুহি, এদিকে এসো। রুহি নিশির সামনে গিয়ে দাঁড়ায়। নিশি নিজের দিকে টেনে নেয়। আহা, বাচ্চাটার একদিনেই মুখ চোখ শুকিয়ে গেছে। রুহি নিশিকে জড়িয়ে কেঁদে দেয়। নিশি শুধু দেখে আর একটু নিজের সাথে চেপে ধরে, পারলে নিজের বুকে ঢুকিয়ে নিত। নিশির নিজেরও চোখ থেকে জল গড়িয়ে পড়ে। নীরবে নিজেও কেঁদে দেয়। রায়ান ওয়াশরুম থেকে সবে বের হয়েছে। মা মেয়ের এমন দৃশ্য দেখে খুব ভালো লাগে, কিন্তু মুখে প্রকাশ করে না। মনে মনে অনুতপ্ত হয় মেয়েটাকে ওভাবে বকার জন্য, তবুও চুপ থাকে। নিজের অবস্থান বোঝাতে গলা পরিষ্কার করে মা মেয়ের আকর্ষণ পেতে। রুহিত পাপার আওয়াজ পেয়ে চোখ তুলে তাকায়। নিশির থেকে সরে আসতে চায়, নিশি ছাড়ে না। রায়ানের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা আপনার? রায়ান ব্রু কুচকে তাকিয়ে বলে, বেলা কত হলো সে খেয়াল আছে? নিশি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলে, দেখলাম সময় এখন দুপুর পেরিয়ে বিকেলের দিকে প্রায়। তাতে কি সমস্যা? তাতে সমস্যা কি মানে? খেতে হবে। খাবার সময় পেরিয়ে যাচ্ছে। হসপিটাল থেকে আসার সময় সেরকম বাড়ি খাবার কিছু খেয়ে আসুনি। নিশি রুহির দিকে তাকিয়ে বলে, রুহি তুমি খেয়েছো কিছু? রুহি মাথা নাড়ে, সে কিছু খায়নি। রায়ান চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এখনো কিছু খাওনি কেন রুহি? কটা বাজে? নিশি রায়ানের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, বুঝতে পারছি না আজকে আপনার হয়েছেটা কি? সকাল থেকে কারো না কারোর উপর ধমক দিয়েই যাচ্ছেন। কথা ভালোভাবেও বলা যায়। মেয়েটা কিছু খায়নি, এর কারণ এটাই বাড়িতে আমি ছিলাম না। চিন্তাতে মেয়েটা খেতে পারেনি। এতটুকু বাচ্চা মেয়ের শরীরটা খারাপ। আপনার হয়েছে কি বলুন তো? অন্যান্য সময় মেয়ের রাগ ভাঙাতে উঠে পড়ে লাগতেন, আজ একবারও এখনো অবধি মেয়েটাকে কাছে ডাকলেন না, আদরও করলেন না। আচ্ছা রুহি, তুমি ঠাম্মিকে বলো খেতে দিতে, উপরে খাবার দিয়ে যেতে। আমরা আজকে একসাথে খাবো, কেমন? রুহি মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নিশি বলে, আমি বুঝতে পারছি আপনি হয়তো চিন্তার কারণে এরকম ব্যবহার করছেন, কিন্তু একবার ভেবে দেখুন এই বাচ্চা মেয়েটার মনে আপনি এখন থেকে কষ্ট দিচ্ছেন। এরপর যখন আরেকটা বাচ্চা আসবে তখন কি রুহির মনে হবে না যে ওর কারণেই হয়তো আপনি ওকে অবহেলা করছেন? রায়ান কিছুটা অবাক হয়, দমকে বলে, এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আমি তো নর্মাল কথা বলেছি, এটা নিয়ে এত বাড়াবাড়ি তেমন কিছু আমি দেখছি না। আপনি এখন দেখতে না পারলেও পরে ঠিক বুঝতে পারবেন, তখন না দেরি হয়ে যায়। চিন্তাটা শুধু আপনার একার নয়, চিন্তাটা আমারও আছে। তা বলে নিজের মানুষদের সাথে এরকম ব্যবহার করাটা কি ঠিক? এই ছোট বাচ্চাটার মনে যদি এখন থেকে আঘাত আসে, এর দায় কে নেবে? আপনি নেবেন? আমি তো কখনো আমার দ্বিতীয় সন্তানের কথা ভাবিনি। ভগবানের দান এসে গেছে ঠাকুরের কৃপায়, কিন্তু একটা কথা বলুন তো, যখন আমি সর্বশূন্য ছিলাম এই বাচ্চা মেয়েটার থেকে মা ডাক শুনে নিজের অতৃপ্ত মন তৃপ্ত করেছিলাম। সেই সময়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুহি, আমার প্রথম প্রায়োরিটি রুহি। দয়া করে এরকম রিয়েক্ট করবেন না, অন্তত রুহির সাথে আমি নিতে পারি না। মেয়েটার জ্বর, শরীর খারাপ, আপনি জানেন সেটা। আমাকে এক রাত না পেয়ে মেয়েটা এতটা কাহিল হয়ে পড়েছে। রুহি আমার প্রথম সন্তান, তাকে আগলে রাখার দায়িত্বটা মা হিসেবে আমার অনেকটাই। যেখানে আমার দ্বিতীয় সন্তান আসছে বলে এমন নয় তার প্রায়োরিটি কমে যাবে। রায়ান নিশির মুখে এত কথা শুনে মনে মনে কিছুটা আনন্দও পায়। মুখে প্রকাশ না করে বলে, আমি আসলে ওরকম রিয়েক্ট করতে চাইনি। আমি জানি না, বড্ড ডিস্টার্ব লাগছে, হয়তো একটু ঘুম দরকার, ঘুমালে ঠিক হয়ে যাবে। যাই হোক, একসাথে তিনজন খেতে বসে। রুহিকে আদর করে নিশে খাইয়ে দেয়। নিশের শরীরটা খারাপ লাগলেও রুহির মুখে এক সিলতে হাসি দেখতে মনটা ঝুরিয়ে যায়। নিজের শত খারাপ লাগাগুলোকে সরিয়ে নিজের হাতে তুলে
রুহির মুখে যখন খাবারটা তুলে দিল মেয়েটি সআনন্দে সে খাবারটা মুখে নিয়ে তৃপ্তির সহিত হাসিটা যে দেয়, নিশির মনে একটা আনন্দের জ্বর বয়ে যায়। নিশি যদিও তেমন কিছু খেতে না পারলেও রায়ানের ভয়েতে মুখে 2-4 গাত ভাত খেয়ে শান্ত হয়। রায়ানও রুহিকে আদর করে। মেয়েটা আদরের পাগল, বেশিক্ষণ রেগে থাকতে পারে না। প্রথমে একটু চুপ থাকলেও রায়ান যখন আদর করে কোলে টেনে নেয় মেয়েটা হেসে দেয়, বাবার গলা জড়িয়ে বলে নিজের অভিমানের কথা। নিশি হাসে বাবা মেয়ের কথা শুনে, চোখে জল আসে, মনে ভয় হয় কি জানি নিশিকে যদি এই মানুষগুলোকে ছেড়ে চলে যেতে হয় তখন। মনে মনে ভগবানকে ডাকে সব যেন ঠিক মতন হয়। ভাবনার মাঝে পেট মোচড় দিয়ে ওঠে, কোনো রকমে উঠে দাঁড়ায়। রায়ান কিছু বোঝার আগেই নিশি ছুটে যায় ওয়াশরুমে, গড় করে বমি করে দেয়। ধীরে ধীরে শরীর হেলে পড়ে, চোখে মুখে সব অন্ধকার দেখে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।